আজকে ক্লাস 9-10 ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির এই তিনটা টপিকস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমার প্রথম টপিকস কি? গতীয় সমীকরণ। তাহলে নিউটনের গতীয় সমীকরণ আছে, তার আগে অবশ্যই আমাকে সূত্রগুলো জেনে নিতে হবে। যদি নর্মাল একটা কোশ্চেন সবাই কি করি, নিউটনের গতীয় সমীকরণ কয়টা? নিউটনের গতীয় সমীকরণ কয়টি? তাহলে সবাই বলবে গতীয় সমীকরণ কয়টি, অথবা গতীয় সূত্র কয়টা? সবাই বলবে তিনটা অথবা চারটা। এটা নিয়ে সবার একটা দ্বন্দ্ব থাকে। তার মানে আমরা বলবো গতীয় সমীকরণ হচ্ছে চারটা, আর সূত্র কয়টা? সূত্র হচ্ছে তিনটা। সূত্র তিনটা। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সূত্র তিনটা নিয়ে। তাহলে তার প্রথম সূত্র কি ছিল? এগুলোর বিবৃতিগুলো অবশ্যই লাগবে, যেই বিবৃতিগুলো আপনারা বইয়ে সবাই পাবা। তাহলে প্রথম বিবৃতি কি ছিল? বাহ্যিক কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তাহলে তার গাণিতিক রূপ কি হবে? ইউ সমান ভি। অর্থাৎ যদি স্থির থাকে তার আদিবেগ যত শেষ বেগ ঠিক ততই হবে, যদি চলমান থাকে তার আদিবেগ যত শেষ বেগ ততই হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি হবে? দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং ওই বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। তাহলে গাণিতিক রূপে আমি কিভাবে লিখবো? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার কিসের সমানুপাতিক? ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ভি এম ইউ, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলটা যেদিকে হবে ভরবেগের পরিবর্তনটা সেই দিকেই ক্রিয়া করবে বা হবে। তাহলে 3 নম্বর সূত্রটা কি ছিল? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়া যদি একটা F1 ধরে নেই, তার প্রতিক্রিয়া হচ্ছে F2, দুটা সমান। এবং কি বলছে? বিপরীত দিক। এই বিপরীত দিক বোঝানোর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করা হয়। এখন আমাদের এখান থেকে যার জিনিস শেখার আছে, দ্বিতীয় সূত্র থেকে আমার একটা ফর্মুলা বানানো যায় যে F সমান, সমানুপাতিক থেকে সমান যখন আমরা আনবো তখন একটা ধ্রুবক ইউজ করতে হয়। এখানে নিউটন ধ্রুবক কে ইউজ করছে। আর এখান থেকে আমরা কি বলতে পারি? এম কে কমন নিয়ে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। কারণ আমরা ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমরা বলতে পারি ত্বরণ, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার। তো ভি বাই টি, তাহলে ভি বাই টি মানে হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি এফ সমান এম এ, যেখানে নিউটন কে এর মানকে কত ধরছে? 1 ধরে নিয়ে কাজ করছে। তাহলে এই যে একটা সূত্র আমরা পাইলাম এফ সমান এম এ, এটা আমাদের ম্যাথমেটিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপর এখন আমরা আসবো নিউটনের গতীয় সমীকরণ চারটা। এটা আমরা সবাই বইয়ের প্রথম দিক দিয়ে পাবো। এস সমান ইউ বাই 2 ইন্টু টি, তারপর এস সমান ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। 3 নম্বর ভি সমান ইউ প্লাস এ টি। 4 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই চারটা সমীকরণ আমরা সব জায়গায় দেখতে পাবো। এখান থেকে আমার যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে কি, এই প্রথম দুটা থেকে একটা এমসিকিউ আসতে পারে, শেষের দুটা থেকে একটা এমসিকিউ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সব জায়গায় আসে, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলোতে আসে। কিভাবে আসতে পারে? যদি প্রথম দুটা থেকে একটা এমসিকিউ আমি ধরে নিতে পারি, তাহলে প্রশ্নটা কি এরকম হতে পারে? আমি একটু শর্ট ফর্ম আকারে লিখতেছি দিকে। বলতে পারে স্থির অবস্থা থেকে, তার মানে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে, সুষম ত্বরণে কোনো চলমান বস্তু, তাহলে আমি ডট ডট দিয়ে কিন্তু আমি সবটা লিখতেছি না, আমি জাস্ট শর্ট ফর্ম গুলো দেখাচ্ছি। স্থির অবস্থা থেকে কোনো চলমান সুষম ত্বরণে যদি চলতে থাকে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব তার সময়ের সাথে কিভাবে সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি এই 2 নাম্বার থেকে আমি বলতে পারি। 2 নাম্বার থেকে কেন? যে আদিবেগ কত বলছে? 0, মানে স্থির অবস্থা এবং সুষম ত্বরণ। তার মানে আমরা কি বলতে পারি? এই সবটা ফর্ম হচ্ছে একটা ধ্রুবক ধরনের কাজ করতে পারি। আমরা একটু আগে দেখলাম সমানুপাতিক থেকে যখন সমান আনলাম ধ্রুবক দিছি, ঠিক উল্টা কাজটা আমরা করতে পারি। যখন সমানুপাতিকটা আমরা কি করব? ধ্রুবকটা উঠাই দিব, তখন আমরা সমানুপাতিক চিহ্নটা আবার আনতে পারবো। তাহলে এখান থেকে এটা হচ্ছে পুরোটা একটা ধ্রুবক, উঠাই দিয়ে আমি কি করতে পারি? সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তাহলে টি স্কোয়ার, তাহলে হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক একইভাবে এখান থেকে আমরা একটা ফর্মুলা আনতে পারি। কিভাবে ফর্মুলা আনতে পারি? ঠিক একইভাবে স্থির অবস্থা থেকে চলমান কোনো সুষম ত্বরণে চলমান কোনো বস্তু প্রাপ্ত বেগ তার সরণের সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে প্রাপ্ত বেগটা সরণের সাথে কিভাবে সম্পর্কিত আমি দেখতে পারি।
স্থির অবস্থা বলতে তার মানে এটা হচ্ছে আমি জিরো ধরে নিতে পারি, এবং সুষম ত্বরণ তার মানে এ হচ্ছে আমার ধ্রুবক, তার মানে এই সবটাকে আমি ধ্রুবক ধরে নিয়ে এখন আমি কাজ করতে পারি। তাহলে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক এস, এখানে কি আছে ভি স্কোয়ার আছে, তার মানে আমি ওই পাশে নিয়ে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে ভি সমানুপাতিক রুট ওভার এস, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস এমসিকিউতে আসতে পারে। এখন আমাদের দ্বিতীয় টপিক যেটা পরন্ত বস্তুর সূত্র, ঠিক একইভাবে আমরা বলতে পারি পরন্ত বস্তুর সূত্র কয়টা আর সমীকরণ কয়টা। আনসার সেম, পরন্ত বস্তুর সূত্র হচ্ছে কয়টা, তিনটা, আর সমীকরণ কয়টা, সমীকরণ হচ্ছে চারটা। তাহলে আমি একটু পরন্ত বস্তু নিয়ে আলোচনা করি। এর আগে জানতে হবে পরন্ত বস্তু নিয়ে সূত্রগুলো কে দিচ্ছে, অবশ্যই গ্যালিলিও দিচ্ছে। তাহলে পরন্ত বস্তু নিয়ে যদি আমি আলোচনা করি, পরন্ত বস্তু, পরন্ত বস্তু নিয়ে আলোচনা করলে তার সূত্র কয়টা, সূত্র তিনটা। তাহলে তিনটা সূত্র নিয়ে আমি একটু জাস্ট হালকা আলোচনা করি। প্রথম সূত্রটা কি ছিল, যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, অবশ্যই এই দুইটা ওয়ার্ড আগে বলে নিতে হবে, স্থির অবস্থা এবং বিনা বাধা, না হলে কিন্তু হবে না, এটা অ্যাপ্লাই হবে না। তাহলে প্রথম সূত্র কি ছিল, স্থির অবস্থা থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তার মানে সমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি ছিল, দ্বিতীয় সূত্র ছিল স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর যেই প্রাপ্ত বেগ হবে তার সময়ের সমানুপাতিক। তাহলে আমি গাণিতিক ফর্মটা লিখি, ভি সমানুপাতিক টি। থার্ড যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার, যে অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে যেটা শেখার আছে আমার, সমানুপাতিক দিয়ে আমরা কোনো ম্যাথ করতে পারবো না, এটা দিয়ে কিভাবে ম্যাথ আসতে পারে, যেমন এটাকে আমরা সমীকরণ 1 ঠিক সেম টু সেম আরেকটা রাশিকে সমীকরণ 2 ধরে যদি সমীকরণ 1 ভাগ সমীকরণ 2 দিই, তাহলে আমরা এই সূত্রটায় এভাবে একটা ফর্মুলা পাবো, t1/t2। তাহলে এটা দিয়ে ম্যাথ আসতে পারে, খুব সুন্দর সুন্দর ম্যাথ, যেটা আমি এক্সাম্পল একটু করে দেখতে পারবা। আর এটা দিয়ে কিভাবে করা যায়, h1/h2 t1/t2 স্কোয়ারটা অবশ্যই হবে, যেটা সব স্টুডেন্টরা প্রথম প্রথম ভুল করে। তাহলে এই দুটোতে আমি সুন্দর একটা এক্সাম্পল আমি একটু করে দিচ্ছি, সমস্যা নেই। আর সমীকরণগুলো কি হবে, ঠিক সেম টু সেম নিউটনের সমীকরণগুলোর মতো, জাস্ট কি চেঞ্জ হবে, নিউটনের সমীকরণে আমরা এস দিছি মানে অতিক্রান্ত দূরত্ব, পরন্ত বস্তুর জন্য আমরা এইচ ইউজ করব। আবার নিউটনের জন্য আমরা এ ত্বরণ ইউজ করছি, গ্যালিলিওর জন্য আমরা ইউজ করব জি। জাস্ট এই দুইটা ফর্ম চেঞ্জ করে দিলেই নিউটনের যে চারটা যে সমীকরণ ছিল এই গ্যালিলিওর সমীকরণ সেম টু সেম হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য এটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব, তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। আর আমার এই অধ্যায়ের উপরে অবশ্যই ম্যাথমেটিক্যালের জন্য আলাদা একটা ভিডিও থাকবে, যারা ম্যাথমেটিক্যালের উপরে জুড়তে চাও তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবা। আর দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনে ক্লিক করতে হবে। তাহলে আমার এখন 3 নাম্বার টপিক যেটা, উপরে নিক্ষিপ্ত বস্তু, উপরে নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমরা তখন কি পড়ছি, গতির সমীকরণ হতে পারে সমান্তরাল বক্রপথ যে কোনো পথে, পরন্ত বস্তু মানে উপর থেকে পড়তেছে। এখন হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তার মানে নিচ থেকে কোনো বস্তুকে উপরে মারা হলে। তাহলে আমরা একটু খেয়াল করি, একটা বস্তুকে আমি যদি এখান থেকে উপরে নিক্ষেপ করি, সেটা কি কখনোই উপরে চলে যাবে, মানে ফিরে আসবে কখনো, নাকি ফিরে আসবে না? অনেকে বলবে হ্যাঁ উপরে মারলে অবশ্যই সে কোনো এক সময় ভূমিতে পতিত হবে, কিন্তু না, কোনো সময় ভূমিতে পতিত নাও হতে পারে। যদি এই বেগটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয়, মানে এত বেগে যদি মারা যায় তাকে, তাহলে সেই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা বায়ুমণ্ডলকে ভেদ করে চলে যাবে। এই বেগটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। তার মানে এই জিনিসটা 90 লেভেলে নাই। তারপর আমি যথেষ্ট মানে এতটুকু বলে রাখি যে একটা বস্তুকে উপরে মারলে সে ফিরে আসবে কিনা তার বেগের উপরে ডিপেন্ড করে। যদি এত বেগ মারা হয় তাহলে সেটা ভূমিতে ফিরে আসবে না। তাহলে আমরা নর্মালি ধরি সেটা ফিরে আসবে, যেহেতু এই টপিকসটা আমাদের নাই এসকেপ ভেলোসিটি। তাহলে এটা ধরলাম কি এভাবে ঘুরে সে ভূমিতে পতিত হলো। তাহলে সর্বোচ্চ সে একটা অতিক্রম করলো উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা প্রকাশ করলাম এইচ দ্বারা প্রকাশ করলাম। সর্বোচ্চ উচ্চতায় যাইতে তার একটা সময় লাগলো, সেটা হচ্ছে টি সময়। তারপর আমরা কি করতে পারি, এই যে পুরাটা সময় ঘুরে আসছে, তার মানে পুরাটা সময়কে আমরা বলতে পারি পর্যায়কাল টি।
তাহলে আমরা কি কি করতে পারবো, এই টিকে আমরা কি কি নাম দিতে পারি, সেটা হচ্ছে পর্যায়কাল অথবা ভাসমান কাল, অথবা সেটাকে দিতে পারি ভ্রমণ কাল। তার মানে এটা শূন্যে কতক্ষণ ভ্রমণ করছে বা কতক্ষণ ভাসমান ছিল সেটা হচ্ছে ভাসমান কাল বা ভ্রমণ কাল বা পর্যায়কাল, আমরা এটাকে প্রকাশ করতে পারি। এর একক কি হবে একটু বলে রাখি, পর্যায়কাল তার মানে এটা একটা সময় যার একক হবে সেকেন্ড, মিনিট অথবা আওয়ার, যে কোনো কিছু দিয়ে এটাকে ইন্ডিকেট করা যায়। তাহলে তিনটার জন্য অবশ্যই আমার তিনটা সূত্র জানা থাকতে হবে। এইচ সমান কি, ছোট টি সমান কি, আর হচ্ছে ক্যাপিটাল টি সমান কি, তিনটা সূত্র আমাকে জানা থাকতে হবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে উচ্চতা অতিক্রম করবে, তার মানে লম্ব উচ্চতা, সেই উচ্চতা হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি। তার মানে এই বড় টিটা মানে কি, ক্যাপিটাল টি, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগতেছে। তার মানে ছোট টি এর যে সময় লাগতেছে ঠিক সেম টু সেম তার সাথে একটা 2 আমি কি করব, গুণ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে ভ্রমণকাল বা হচ্ছে ভাসমান কালটা পেয়ে যাচ্ছি। তার মানে এগুলো দিয়ে খুব সুন্দর ইজিলি ম্যাথ করা যায়। অনেকে বলতে পারে ভাই এই সূত্রগুলো কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমার একটা পরামর্শ, তোমাদের কাছ থাকবে সবার, এই সূত্রগুলো নিউটনের গতীয় সমীকরণ থেকে আসছে। কিভাবে আসছে, কোন সূত্র থেকে আসছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সবাই জানাবা, আমি দেখতে চাই। আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমি সলভ করছি। ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসা যাক। এক নম্বরে কি দেওয়া আছে আমার, মুক্তভাবে পরন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে 125 মিটার গেলে তবে 7 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমেই যে মুক্তভাবে পরন্ত বস্তু পড়তেছে, তেমন আমাদের আমাদের ব্রেনটাকে কাজে করতে হবে কোন দিকে, অবশ্যই মুক্তভাবে পরন্ত বস্তু মানে গ্যালিলিও সূত্রের দিকে কনভার্ট করতে হবে। তাহলে এখানে সম্পর্কগুলো কিসের সাথে, এক নাম্বার যদি বলি সম্পর্ক হচ্ছে সময় এবং উচ্চতা। তো এটা কত নম্বর সূত্রে ছিল আমার, অবশ্যই 3 নম্বর সূত্রে ছিল, অর্থাৎ h সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি বলছিলাম, কিভাবে সূত্র আনা যায়, h1 বাই h2 t1 বাই t2 যেটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি দেওয়া আছে, প্রথমটাকে আমি t1 এটা হচ্ছে s1 ধরে নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাকে কি বের করতে বলছে, পরবর্তী যে দূরত্ব অর্থাৎ h2 আমাকে বের করতে বলছে। তাহলে h2টাকে যদি আমি একসাথে রাখি তাহলে ওইটা আমার কি হবে, h1 t2 স্কয়ার t1 হোল স্কয়ার। এটা আর কিছু না, জাস্ট আর গুণ, এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। তাহলে কি হচ্ছে, h1 প্রথম উচ্চতা কত 125, t2 কত, t2 বলতে হচ্ছে 7 সেকেন্ড, তো 7 স্কয়ার, t1 হচ্ছে 5 স্কয়ার, এটাকে ইকুয়াল করলে কত বের হয় 245 মিটার, তো 245 মিটার। তাহলে কত, সে সপ্তম সেকেন্ড অর্থাৎ সেকেন্ড সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে 245 মিটার অতিক্রম করবে। তাহলে এখন দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল আমার, কত বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলে, উপরে নিক্ষেপ করলে তা ভূমি 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। তাহলে আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই নিচ থেকে যে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে তিনটা ছিল, বড় এইচ, ছোট টি আর হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখানে কি বলছে, কত 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়েছে, তার মানে এটা কিসের সময় দেওয়া আমার, ভাসমান কাল বা হচ্ছে পর্যায়কাল দেওয়া। তার পর্যায়কালের সূত্র আমার কি ছিল, টি সমান 2u বাই জি। তাহলে এখান থেকে চাওয়া হয়েছে কি, কত বেগে নিক্ষেপ করলে, তার মানে হচ্ছে আদি বেগটা চাওয়া হয়েছে, কত বেগে নিক্ষেপ করলে, অর্থাৎ ইউ সমান আমরা বলতে পারি জি বাই 2। পর্যায়কাল কত, 2 সেকেন্ড বলা আছে, জি এর মান আমাদের কনস্ট্যান্ট এবং 2, এটাকে ভাগ করলে আমরা 9.8 পাচ্ছি। একক কি হবে, অবশ্যই বেগের একক, তার মানে মিটার পার সেকেন্ড। তার মানে মিটার পার এত বেগে মারলে আমরা কি পাবো, ওই বস্তুটা 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হবে।